ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। আগের ক্লাসে আমরা সপ্তম অধ্যায় থেকে অর্থাৎ প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে তিনটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা আরও তিনটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো শুরু করি। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে। তাহলে 4 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, এমটি বা মোডাস টোলেন্স বা প্রাকল্পিক ব্যতিরেকি কাকে বলে? উত্তরটা কি রয়েছে, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার দ্বিতীয় নিয়মটি হলো, আমরা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার দুটো নিয়ম পড়েছি, তাই তো? তো দ্বিতীয় নিয়মটি কি, প্রধান হেতুবাক্যের অনুগকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে। তাহলে কি বলছে, প্রধান হেতুবাক্যের অনুগকে অর্থাৎ তবের পরে যে অংশটা সেটাকে অপ্রধান হেতুবাক্যে কি করতে হবে, অস্বীকার করতে হবে। অস্বীকার করার পরে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে। তাহলে প্রধান হেতুবাক্যের অনুগকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে। এই নিয়ম অনুসরণ করে যে বৈধ মূর্তি পাওয়া যায় তাকে এমটি বা মোডাস টোলেন্স বা প্রাকল্পিক ব্যতিরেকি বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এমটি আকারের উদাহরণ, এমটি আকারের উদাহরণ অর্থাৎ এমটি বৈধ মূর্তির উদাহরণ। তাহলে এমটি বৈধ মূর্তির উদাহরণ দেখো কি রয়েছে, যদি রাম আসে তবে শ্যাম আসবে। তাহলে রাম আসে, রাম আসেটা কি, এটা হচ্ছে পূর্বগ, আর শ্যাম আসে কি, শ্যাম আসে হচ্ছে অনুগ। ক্লিয়ার? তাহলে কি বলছে, তবের পরের অংশটিকে অনুগ বলা হয়। তাহলে কি বলছে, প্রধান হেতুবাক্যের অনুগকে অপ্রধান হেতুবাক্যে কি করতে হবে, অস্বীকার করতে হবে। দেখো এখানে কিন্তু অস্বীকার করা হয়েছে, শ্যাম আসেনি। এরপরে কি করতে হবে, পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। দেখো সিদ্ধান্তে কিন্তু পূর্বগকে অস্বীকার করা হয়েছে, রাম আসবে না। তাহলে কি হলো, যদি রাম আসে তবে শ্যাম আসবে, শ্যাম আসেনি, সুতরাং রাম আসবে না। তাহলে অনুগকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করা হলো এবং পূর্বগকে সিদ্ধান্তে কি করা হলো, অস্বীকার করা হলো। তাহলে এই যে দ্বিতীয় যে নিয়মটা রয়েছে, এই দ্বিতীয় নিয়মটাকে অনুসরণ করে এটা করা হয়েছে, যে এর জন্যই এটা হচ্ছে এমটি বৈধ মূর্তির উদাহরণ। যদি এমটির আকার দিতে বলে তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে আকার। তাহলে এমটির আকার কি হবে দেখো, যদি পি তবে কিউ। এবার নয় কিউ, নয় কিউ বা আমরা বলতে পারি কিউ নয়। তাহলে নয় কিউ আর কিউ নয় একই জিনিস। তাহলে যদি পি তবে কিউ, এবার কি করতে হবে, অনুগকে অস্বীকার করতে হবে। অস্বীকার করা মানে হচ্ছে নয় কিউ বা কিউ নয়। ক্লিয়ার? সুতরাং তাহলে পূর্বককে অস্বীকার করতে হবে। তাহলে পূর্বক মানে পি, পি নয় বা নয় পি। ক্লিয়ার? তাহলে দেখো, যদি পি তবে কিউ, নয় কিউ, সুতরাং পি নয়। তাহলে এটা হচ্ছে এমটি বৈধ মূর্তির আকার, আর এটা হচ্ছে এমটি বৈধ মূর্তির উদাহরণ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, অনুগ স্বীকারজনিত দোষ বা অনুগ পরিগ্রহণ দোষ কাকে বলে? উদাহরণ ও আকার দাও। উত্তরটা কি রয়েছে দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটিকে। তাহলে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটা কি, পূর্বগকে অর্থাৎ প্রধান হেতুবাক্যের পূর্বগকে অপ্রধান হেতুবাক্যে স্বীকার করতে হবে এবং সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে। এটাই হচ্ছে বৈধতার প্রথম নিয়ম। বলছে এই নিয়মটিকে লঙ্ঘন করলে, তাহলে বৈধতার প্রথম নিয়মটিকে লঙ্ঘন করলে অর্থাৎ তাহলে লঙ্ঘন করলে কি হবে, প্রধান হেতুবাক্যের অনুগকে অপ্রধান হেতুবাক্যে স্বীকার করে। তাহলে দেখো প্রথম নিয়মটা কি, পূর্বগকে অপ্রধান হেতুবাক্যে স্বীকার করতে হবে, কিন্তু এখানে কি বলছে, অনুগকে অপ্রধান হেতুবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করলে। তাহলে সিদ্ধান্তে অনুগের বদলে যদি আমি পূর্বগকে স্বীকার করি তাহলে যে দোষ ঘটে তাকে অনুগ স্বীকারজনিত দোষ বলে। তাহলে পূর্বগকে
আগে স্বীকার না করে যদি অনুগকে স্বীকার করি তাহলে যে দোষ ঘটবে সেই দোষটাকেই বলা হচ্ছে কি অনুগ স্বীকারজনিত দোষ বা অনুগ পরিগ্রহণ দোষ। ক্লিয়ার? দেখো উদাহরণটা দেখো, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, তাহলে এখানে মেঘ করে হচ্ছে পূর্বগ আর বৃষ্টি হবে হচ্ছে অনুগ। তাহলে প্রথম নিয়মটা অনুসারে আমার অপ্রধান হেতুবাক্যে মেঘ করেছে এটা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে এখানে অনুগকে আগে স্বীকার করা হয়েছে, অর্থাৎ বৃষ্টি হয়েছে। সুতরাং মেঘ করেছে অর্থাৎ পূর্বগকে পরে স্বীকার করা হয়েছে, যেটা কিন্তু প্রথম নিয়মটার বিরুদ্ধ। প্রথম নিয়মটাকে এখানে লঙ্ঘন করা হয়েছে। তাহলে প্রথম নিয়মটিকে লঙ্ঘন করার জন্য এই যে যুক্তিটা রয়েছে, এই যুক্তিটা বা এই ন্যায়টিতে কিন্তু দোষ দেখা দিয়েছে। এই দোষটিকে বলা হচ্ছে কি অনুগ স্বীকারজনিত দোষ বা অনুগ পরিগ্রহণ দোষ। যদি বলে এই দোষটার আকার কি হবে, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি, যদি পি তবে কিউ। দেখো এখানে পি না লিখে যদি আমি কিউ লিখি, সুতরাং তারপরে এই কিউ এর জায়গায় যদি আমি পি লিখি, তাহলে কিন্তু এটা হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষের আকার। তাহলে অনুগ স্বীকারজনিত দোষের আকার হচ্ছে এটাই, আর উদাহরণ হচ্ছে এটা। ক্লিয়ার? বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পূর্বগ অস্বীকারজনিত দোষ কাকে বলে, উদাহরণ ও আকার দাও। পূর্বগ অস্বীকারজনিত দোষ, উত্তরটা কি রয়েছে দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার দ্বিতীয় নিয়মটিকে। তাহলে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার দ্বিতীয় নিয়মটিকে লঙ্ঘন করলে, অর্থাৎ প্রধান হেতুবাক্যের পূর্বগকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করলে যে দোষ দেখা যায় তাকে পূর্বগ অস্বীকারজনিত বা পূর্বগ নিষেধ দোষ বলে। তাহলে বৈধতার দ্বিতীয় নিয়মটি কি? বৈধতার দ্বিতীয় নিয়মটি হচ্ছে অনুগকে আগে অস্বীকার করতে হবে, তারপরে পূর্বগকে অস্বীকার করতে হবে। কিন্তু সেটা না করে যদি আমরা পূর্বগকে আগে অস্বীকার করি এবং সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করি, তাহলে যে দোষ দেখা দেবে সেই দোষটিকেই বলা হয় পূর্বগ নিষেধ দোষ বা পূর্বগ অস্বীকারজনিত দোষ। ক্লিয়ার? বোঝা গেল? যদি দ্বিতীয় নিয়মটিকে ভালো করে তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু দেখবে যে এখানে ঠিক তার উল্টোটা কিন্তু করানো হয়েছে, এর জন্য এখানে দোষ তৈরি হয়েছে। তাহলে এই দোষের যদি আমরা উদাহরণ দেই, এই দোষের যদি উদাহরণ দেই, তাহলে যদি রাম আসে তবে শ্যাম আসবে, যদি রাম আসে তবে শ্যাম আসবে। এবার দ্বিতীয় নিয়ম অনুসরণ করে কিন্তু এখানে অর্থাৎ অপ্রধান হেতুবাক্যে হওয়া উচিত শ্যাম আসবে না বা শ্যাম আসেনি, কিন্তু সেটা না করে যদি আমরা এই পূর্বগকে আগে অস্বীকার করি, অর্থাৎ রাম আসবে না বা রাম আসেনি, এবং এটাকে অস্বীকার করার পর যদি অনুগকে আমরা সিদ্ধান্তে অস্বীকার করি শ্যাম আসবে না, তাহলে কিন্তু যে দোষ তৈরি হবে সেই দোষটিকেই বলা হবে অনুগ স্বীকারজনিত। তাহলে যে দোষ তৈরি হবে সেই দোষটিকেই কিন্তু বলা হবে পূর্বগ অস্বীকারজনিত দোষ। দেখো এখানে পূর্বগকে কিন্তু অস্বীকার করা হয়েছে। বোঝা গেল? তাহলে যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম আসবে না, সুতরাং শ্যাম আসবে না। তাহলে এই হচ্ছে পূর্বগ অস্বীকারজনিত দোষের উদাহরণ। যদি আকার দিতে বলি তাহলে কি হবে, দেখো যদি পি তবে কিউ, তাহলে কি করতে হবে, প্রথমে পি নয় বা নয় পি বা এমন নয় যে পি, এগুলো কিন্তু সব একই, ঠিক আছে? সুতরাং কিউ
নয় বা নয় কিউ বা এমন নয় যে কিউ। বোঝা গেল? তাহলে আমার এখানে যদি বৈধ মূর্তি হতো তাহলে কিন্তু আগে অনুগকে অস্বীকার করতে হতো, কিন্তু এখানে অনুগকে অস্বীকার না করে দেখো পূর্বগকে আগে কিন্তু অস্বীকার করা হচ্ছে। এর জন্য এখানে কি তৈরি হচ্ছে? দোষ তৈরি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে 6টি প্রশ্ন, প্রথম ক্লাসে 3টি প্রশ্ন এবং এই ক্লাসে 3টি প্রশ্ন। এই 6টা প্রশ্ন থেকেই কিন্তু তোমরা একটা কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে পরীক্ষার প্রশ্নে। এর পরের ক্লাসে আমরা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে।